শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের একটা টপিক নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে প্রথম পত্রের অধ্যায় 2 আর জাবেদা। এখান থেকে একটা অঙ্ক তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনালে থাকার সম্ভাবনা আছে এবং বোর্ড ফাইনালেও থাকার সম্ভাবনা আছে। আর তাছাড়া তোমাদের সামনে যে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাটা হবে, এই পরীক্ষার জন্য এই প্রশ্নটা, এই উদ্দীপকটা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করো, কেমন? ওকে, তাহলে আমি উদ্দীপকটা পড়তেছি। 2018 সালের 1 জানুয়ারি তারিখে মিস্টার সুজা 50,000 টাকা নগদ, 70,000 টাকা আসবাবপত্র এবং 1 লক্ষ টাকা 10% ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। 2018 জানুয়ারি 1 ইলহামের নিকট হতে পণ্য ক্রয় 4 লক্ষ টাকা, যার 50% নগদে। বিজ্ঞান উদ্দেশ্যে পণ্য বিতরণ 1 লক্ষ টাকা, সোনালী ব্যাংক হিসাব করা হলো 10,000 টাকা, চেক মারফত পণ্য বিক্রয় 2 লক্ষ টাকা। মালিক কর্তৃক সরবরাহকৃত অর্থ সরাসরি ব্যাংকে জমা 5,000 টাকা, ব্যাংক হতে অফিসের প্রয়োজনে 10,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন। জানুয়ারি 30 মুনাফাবিহীন বিক্রয় 10,000 টাকা, মুনাফাবিহীন বিক্রয় 10,000 টাকা। করণীয়: ক মিস্টার সুজা পারবিক মূলধন নির্ণয় করো। খ জানুয়ারি 4, 10, 15 এবং 31 তারিখ লেনদেনের জাবেদা দেখাও। গ বিক্রি হিসাব এবং ব্যাংক হিসাব প্রস্তুত করো। চলমান জ্যাক চকে। আসো বন্ধুরা, সমাধান। তাহলে এখানে পদে বলা হচ্ছে মিস্টার সুজা প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মূলধন বলতে আমরা বুঝি অঙ্কটা যেই মাসে হবে ওই মাসের শুরুতে যে সম্পদগুলো থাকবে, এই সম্পদগুলি সাধারণত প্রারম্ভিক মূলধন। তাহলে এখানে কি আছে? সম্পদ এখানে নগদ আছে 50,000 টাকা, আবার মালিক 1 লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। যেহেতু ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়েছে, তাহলে তার নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, এই জন্য নগদের সাথে এটা অ্যাড হবে। আবার যেহেতু এটা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, এই জন্য এটা মূলধন হিসেবে দেখানো যাবে না, এই জন্য এটা আবার মাইনাস করে দিতে হবে পরবর্তীতে। কিন্তু যেহেতু এটা ট্রানজেকশন, লেনদেন, এই জন্য এটা নগদের সাথে যুক্ত হবে। তাহলে জানুয়ারি 1 নগদ 50,000, আর হচ্ছে 1 লাখ, এই হচ্ছে 1,50,000 টাকা, আর নগদ 70,000, যোগ করলে হয় 2,20,000। এখান থেকে ব্যাংক ঋণটা মাইনাস হচ্ছে, যেহেতু ব্যাংক ঋণ মূলধনে যাবে, এটা দায়, তৃতীয় পক্ষের দায়, এটা পরিশোধ করতে হবে প্রতিষ্ঠান ভবিষ্যতে, এর জন্য এটা মাইনাস হবে। তাহলে মাইনাস করে থাকে 1,20,000 টাকা। তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ 1,20,000 টাকা। কথা হচ্ছে জানুয়ারি 4, 10, 15 এবং 31 তারিখ লেনদেনের জাবেদা। মিস্টার সুজা তারিখ বিবরণ প্রতি পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে 2018 জানুয়ারি 4 প্রশ্ন ছিল ইলহামের নিকট হতে পণ্য ক্রয় 4 লক্ষ টাকা, যার 50% নগদে। তার মানে হচ্ছে 50% নগদে আর বাকি 50% হচ্ছে ধারে। তাহলে আমরা জানি বন্ধুরা, ক্রয় হচ্ছে একটা খরচ, প্রথমে এই ছিল খরচ সবসময় ডেবিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট, কত টাকা হবে? 50%, 4 লক্ষ টাকা, 50% 2 লক্ষ, সরি ক্রয় 4 লক্ষ টাকাই হবে, আর 50% নগদে। তাহলে নগদ হিসাব ক্রেডিট 2 লক্ষ টাকা, যে 50% হচ্ছে নগদে, আর 20% ধারে। আমরা জানি ধারের সাথে সম্পর্ক প্রদেশের সম্পর্ক। তার মানে কি ধারে ক্রয় করছে, এই টাকাটা ভবিষ্যতে, ধারের টাকাটা ভবিষ্যতে পরিশোধ করতে হবে, প্রদান করতে হবে, এই জন্য হিসাব ক্রেডিট হবে, প্রদেয় হিসাব ক্রেডিট হবে। কত টাকা? অবশিষ্ট 2 লক্ষ টাকা। তাহলে ব্যাখ্যা হবে যেহেতু
নগদে উধারে পণ্য ক্রয় করা হলো। তারপর হচ্ছে 10 তারিখে বলছে বিজ্ঞাপন উদ্দেশ্যে পণ্য বিতরণ 1 লক্ষ টাকা। বিজ্ঞাপন উদ্দেশ্যে পণ্য বিতরণ, তাহলে পণ্য বিতরণটা কি উদ্দেশ্য করছে? বিজ্ঞাপন মানে প্রচার, তাহলে বিজ্ঞাপন তো খরচ ডেবিট। আর যেহেতু পণ্য বিতরণ করছে প্রতিষ্ঠানের ক্রয়কৃত পণ্য কমে গেছে, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হবে। তাহলে এটা চালাতে হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? তাহলে ডেবিট 1 লক্ষ টাকা, ক্রেডিট 1 লক্ষ টাকা। তারপর 15 তারিখে চেক মারফত পণ্য বিক্রয় 2 লক্ষ টাকা। চেক মারফত মানে চেকে পণ্য বিক্রয় করছে, বিক্রয় কোন ব্যালেন্স আয়, ক্রেডিট ব্যালেন্স। তাহলে বিক্রয় কি ডেবিট হবে কি? যেহেতু চেকে বিক্রি করছে তাহলে ব্যাংক হিসাব দেবে। যদি নগদে বিক্রি করতো নগদ আনতে, যদি দাঁড়ে বিক্রি করতো তাহলে প্রাপ্য হিসাব ডেবিট হতো। যেহেতু এখানে চেকে বিক্রি করছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট। বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা 2 লক্ষ টাকা। দেখা হবে চেকে পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হলো। চেকে পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হলো। তারপর হচ্ছে বন্ধুরা 30 তারিখে বলছে মুনাফাবিহীন বিক্রয় 10 টাকা। মুনাফাবিহীন বিক্রয় মানে হচ্ছে যে মূল্যে ক্রয় করছে ওই মূল্যে আবার বিক্রি করছে, তাহলে প্রতিষ্ঠানে কোনো মুনাফা হয় না, আবার কোনো ক্ষতি হয় না। তাহলে এখানে ক্রয় এবং বিক্রয় দুটার যে বৈশিষ্ট্য হারিয়েছে, এই জন্য এখানে এটা ক্রয় হিসাবে হিসাবভুক্ত করা যাবে, বিক্রয় হিসাবে হিসাবভুক্ত করা যাবে। তাহলে ক্রয় এবং বিক্রয় দুটো হয়ে যাবে। তাহলে বিক্রয় ক্রেডিট ব্যালেন্স এই ক্ষেত্রে হবে বিক্রয় ডেবিট, আর ক্রয় ডেবিট ব্যালেন্স এই ক্ষেত্রে হবে বিক্রয় ক্রেডিট। তাহলে বিক্রয় ক্রেডিট ব্যালেন্স এই ক্ষেত্রে হবে বিক্রয় হিসাব ডেবিট, তাহলে বিক্রয় হিসাব ডেবিট। আর ক্রয় ক্রেডিট ব্যালেন্স হয়ে যাবে ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় এবং বিক্রয়ের উল্টো টাকা 10 টাকা। যেহেতু মুনাফাবিহীন বিক্রয়, মুনাফাবিহীন বিক্রয় হিসাবভুক্ত করা হবে। মুনাফাবিহীন বিক্রয় হিসাবভুক্ত। তাহলে আমাদের সমাধান ক শেষ। তারপর হচ্ছে গতে বলছে বিক্রি হিসাব এবং ব্যাংক হিসাব প্রস্তুত করো চলমান জ্যার চলে। তার মানে হচ্ছে বিক্রি হিসাব এবং ব্যাংক হিসাবে খতিয়ান করতে হবে। নিশ্চয়ই তোমরা জানো, তাহলে খতিয়ানের দুটা ছক আছে, একটা হচ্ছে চলমান জ্যার ছক আর একটা হচ্ছে ফির ছক। এখানে যেহেতু উল্লেখ করে দিচ্ছে চলমান জ্যার ছক, তাহলে আমাদেরকে চলমান জ্যার ছকে দিতে হবে। আর যদি উল্লেখ না করতো তাহলে আমরা দুইটার যে কোনো একটা দিলেই হবে। যেটা এখানে উল্লেখ করে দিচ্ছে তাহলে আমাকে চলমান জ্যার ছকে দিতে হবে। তাহলে ঘটনা হচ্ছে বিবরণ জানতে ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স ডেবিট ক্রেডিট। তাহলে এখন কোন হিসাবে খতিয়ান করবো? বিক্রি হিসাব। তাহলে দেখতে হবে আমাদের যে উদ্দীপক আছে এখানে বিক্রি হিসাব ট্রানজেকশন কোথায় আছে। তাহলে আমরা দেখতে যে বিক্রি হিসাব ট্রানজেকশন আছে দুইটাতে, একটা হচ্ছে 15 তারিখ আর একটা হচ্ছে 30 তারিখ। তাহলে 2018 জানুয়ারি 15 তারিখে ট্রানজেকশন ছিল চেক মারফত পণ্য বিক্রয়। তাহলে এটা জাবেদা করতে হবে। চেক মারফত পণ্য বিক্রয় জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রি হিসাব ক্রেডিট। যেহেতু এটা বিক্রি হিসাবে তাহলে বিক্রি হিসাবে খতিয়ানে বিক্রি হিসাব কত লেখা যাবে
না, লিখতে হবে তার বিপরীতে যে লেখাটা ছিল, তার বিপরীতে যে হিসাবটা ছিল ব্যাংক হিসাব। তাহলে এখানে লিখতে হবে ব্যাংক হিসাব। টাকা লিখবো আমরা ক্রেডিটের করে, যেহেতু বিক্রি হিসাব ক্রেডিট, তাহলে এখানে ক্রেডিট আবার ব্যালেন্সও ক্রেডিট। ঠিক আছে বন্ধুরা, তারপর হচ্ছে 30 তারিখ মুনাফাবিহীন বিক্রয়, এটা জানা ছিল বিক্রি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিপরীত হিসাবটা হচ্ছে ক্রয় হিসাব, এখানে কি হিসাব লিখবো? ক্রয় হিসাব লিখবো। যেহেতু বিক্রি হিসাব ডেবিট, এই জন্য টাকা লিখতে হবে ডেবিটের করে। আর এখানে ব্যালেন্সে 2 লক্ষ টাকা আছে ক্রেডিট, আর এখানে 10,000 টাকা আছে ডেবিট। আর ডেবিটের কি হয়? ডেবিট এবং ক্রেডিট, অথবা ক্রেডিট এবং ডেবিট হয় মাইনাস। এই জন্য 2 লক্ষ টাকা থেকে 10,000 টাকা মাইনাস করলে থাকে 1,90,000 টাকা। 1,90,000 টাকা কেন আমরা ক্রেডিট করে লিখলাম? এর কারণ হচ্ছে 2 লক্ষ টাকা এবং 10,000 টাকা, দুটার মধ্যে আমরা কম্পেয়ার করলে 2 লক্ষ টাকা বড়। যেহেতু 2 লক্ষ টাকা বড়, এই জন্য ক্রেডিট করেই লিখতে হবে 1,90,000 টাকা। তার হচ্ছে ব্যাংক হিসাব। তারপর হচ্ছে ব্যাংক হিসাব, এটাই। এখন দেখতে বিরক্তি বলবে ব্যাংক হিসাব কোন কোন লেনদেনে আছে। তাহলে ব্যাংক হিসাব আছে 12, তারপর হচ্ছে 20, 25, এই 3টা লেনদেনে দেখলাম যে আমরা ব্যাংক হিসাব আছে। প্রথম আছে 12, আবার 15। তাহলে প্রথম হচ্ছে 12, সোনালী ব্যাংকে 34 হিসাব করলাম, বা সোনালী ব্যাংকে হিসাব করলাম। আর হচ্ছে 10,000 টাকা সোনালী ব্যাংকে জমা দিয়ে একটি হিসাব করা হয়েছে। তাহলে এটা জানতে হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে যেহেতু আমরা ব্যাংক হিসাব করি, তাহলে তার বিপরীত হিসাবটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে লিখতে হবে নগদান হিসাব। নগদান হিসাব কত টাকা? 10,000 টাকা। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট, তাহলে টাকা লিখতে হবে ডেবিট, এদিকে ব্যালেন্সও ডেবিট। তারপর হচ্ছে 15 তারিখ, সেখানে হচ্ছে চেক মারফত পণ্য বিক্রয়ে 2 লক্ষ টাকা। তাহলে চেক মারফত পণ্য বিক্রয় 2 লক্ষ টাকা, এটার দাম হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে যেহেতু আমরা ব্যাংক হিসাব করি, তাহলে লিখবো আমরা বিক্রয় হিসাব। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট, টাকা লিখবো ডেবিটের করবো। আর ওইদিকে আগে থেকে ডেবিটে 10,000 টাকা আছে, ডেবিট যোগ 2 লক্ষ টাকা, 10,000 টাকা যোগ করলে হয় 2,10,000 টাকা। তারপর হচ্ছে বন্ধুরা 20 তারিখ। 20 তারিখে বলছে মালিক কর্তৃক সরবরাহকৃত অর্থ সরাসরি ব্যাংকে জমা 5,000 টাকা। মালিক কর্তৃক সরবরাহকৃত অর্থ সরাসরি ব্যাংকে জমা 5,000 টাকা। তার মানে টাকাটা ব্যাংকে জমা দিচ্ছে মালিক, তার মানে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে টাকাটা প্রতিষ্ঠানের জন্য আনা হয়েছে। আর মালিক প্রতিষ্ঠানে ব্যক্তিগত তহবিল থেকে টাকা আনলে সেটা মূলধন হিসেবে গণ্য হবে। তাহলে এখানে মূলধন হিসাবে হবে ক্রেডিট, ডেবিট হবে। যেহেতু ব্যাংকে টাকা পাচ্ছে, ব্যাংক হিসাব ডেবিট। 20 তারিখ জানা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব প্রতি হলে আমরা লিখবো মূলধন হিসাব, বিপরীত হিসাবটা সবসময় লিখতে হবে। তাহলে যেহেতু ব্যাংক হিসাব ডেবিট 5,000 টাকা, তাহলে ডেবিটের করে 5,000 টাকা, তাহলে ডেবিট যোগ 2,10,000, 5,000 যোগ করলে হবে 2,15,000 টাকা। তারপর হচ্ছে 25 তারিখ ব্যাংক হতে অফিসের প্রয়োজনে 10,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন। ব্যাংক হতে অফিসের প্রয়োজনে 10,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন। তাহলে ব্যাংক থেকে অফিসের প্রয়োজন হোক আর ব্যক্তিগত প্রয়োজন হোক, ব্যাংক থেকে উত্তোলন করার কারণে ব্যাংকে টাকা হ্রাস পেয়েছে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। আর অফিসের প্রয়োজন উত্তোলন করলে হয় নগদান হিসাব ডেবিট, আর ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করলে হয় উত্তোলন হিসাব ডেবিট। তাহলে এটা যাবে দাঁড়ায় নগদান ডেবিট, উত্তোলন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে নগদান ডেবিট 10,000 টাকা, উত্তোলন ডেবিট 5,000, আর ব্যাংক হিসাব ক্রেডিট 15,000। তাহলে আমরা প্রক্রিয়া করতেছি ব্যাংক হিসাবে। তাহলে ব্যাংক হিসাবে প্রক্রিয়া হলে এখানে লেখা দিতে হবে বিপরীত হিসাবে। তাহলে নগদান হিসাব আর উত্তোলন হিসাব।
তাহলে নগদ হিসাব, যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা লিখতে হবে ক্রেডিটেবল, আর ডেবিট আর ক্রেডিট 2,10,15,000 টাকা থেকে 10,000 থাকে 2,05,000। আবার এখানে উত্তোলন হিসাব ডেবিট আছে, তাহলে উত্তোলন হিসাব, যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা লিখবো ব্যাংক হিসাব ক্রেডিটেবল। আবার তাহলে আমাদের আগে ব্যালেন্সে 2,05,000 টাকা ক্রেডিট আছে, ডেবিট আছে, আর এখানে 5,000 টাকা হচ্ছে ক্রেডিট। ডেবিট আর ক্রেডিট বিয়োগ 2,05,000 টাকা থেকে 5,000 টাকা মাইনাস করতে থাকে 2 লক্ষ। এই হচ্ছে আমাদের অঙ্কের কমপ্লিট সমাধান। তাহলে বন্ধুরা তোমরা বাসায় প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষায় আনসার। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।